একসময় কাবা ঘরের দরজা সবার জন্য উন্মুক্ত ছিল। সবাই পবিত্র কাবা ঘরে প্রবেশ করতে পারত। পরে কাবা ঘরে সবার অবাধ প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। এখন তা বিশেষ নিয়ম মেনে শুধুমাত্র দেশটির রাষ্ট্রপ্রধান ও দায়িত্বশীল ব্যক্তিরাই প্রবেশ করতে পারে। তবে বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রপ্রধান সহ হাতে গোনা কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিয়ম মেনে কাবা ঘরে প্রবেশ করতে পারেন। স্বভাবতই এই কাবা ঘরে প্রবেশ করা চারটেখানি কথা নয়, যা বিশ্বের প্রতিটি মুসলমানের জন্য স্বপ্নই বটে। তবে জানলে অবাক হবেন, একমাত্র বাংলাদেশি হিসেবে এই অসাধ্য যার দ্বারা সাধিত হয়েছিল তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কেন এবং কিভাবে তিনি কাবা শরীফে প্রবেশ করেছিলেন, তার সাথে আর কারা কারা কাবা শরীফে ঢুকতে পেরেছিলেন, কেমন ছিল সেই অভিজ্ঞতা, তা নিয়েই আলোচনা করব সাদা কালো চ্যানেলের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লামা সাঈদী যতবার হজে গিয়েছেন ততবার ইচ্ছা পোষণ করতেন, ইস যদি একবার কাবা শরীফের মধ্যে প্রবেশ করতে পারতেন। অবশেষে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন ৯০-এর দশকে। আল্লামা সাঈদী প্রথম বাংলাদেশি হিসেবে কাবা ঘরে প্রবেশের অনুমতি পান। কিভাবে সেই সুযোগ এসেছিল তা জানতে আরেকটু পিছনে ফিরে যেতে হবে। ২রা আগস্ট ১৯৯০ সালে উপসাগরীয় যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ইরাক কুয়েত আক্রমণ করে। তখন সৌদি আরবও ইরাক কর্তৃক আক্রমণের ভয়ে ছিল। আর এই যুদ্ধের বিষয়টি পশ্চিমাদের কাছে মোটেও ভালো ঠেকেনি। তাই জাতিসংঘ ইরাকের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। অন্যদিকে তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তার প্রশাসন মনে করতে লাগলেন, যদি ইরাক কুয়েত দখল করে এবং তার তেল ভাণ্ডারের মালিক হয়ে যায়, তাহলে পুরো বিশ্বের মোট জ্বালানির ২০% ইরাকের নিয়ন্ত্রণে চলে যাবে এবং ইরাক খুবই শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য মোটেও সুখকর ছিল না। তাই যুক্তরাষ্ট্র ও ৩৪টি দেশ মিলে কোয়ালিশন ফোর্স গঠন করে এবং ইরাককে শান্তি চুক্তিতে বাধ্য করে। আর এই শান্তি চুক্তিতে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পান দেলোয়ার হোসেন সাঈদী। স্বয়ং সৌদির বাদশাহ ফাহাদ চিঠি পাঠান সাঈদীর কাছে। ইরাক কুয়েত যুদ্ধ চলাকালীন সময়ে মক্কা শরীফে একটি মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ৪০০ স্কলারদের দাওয়াত দেওয়া হয়। সৌদি বাদশার আমন্ত্রণে রাষ্ট্রীয় মেহমান হিসেবে আল্লামা সাঈদী উক্ত মীমাংসা বৈঠকে উপস্থিত হয়ে ইরাক কুয়েত যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ বিষয়ে এক মাহফিলে দেলোয়ার হোসেন সাঈদী বলেন, আমি যখন মক্কায় হোটেলে পৌঁছালাম তখন আমি সহ সমস্ত মেহমানকে একটা ব্রিফকেস দেওয়া হলো। ব্রিফকেসের মধ্যে ছিল কাবা শরীফের গিলাফ, আতর, জায়নামাজ আর ছিল অনুষ্ঠান সূচি। অনুষ্ঠান সূচিতে লেখা ছিল ৩ দিন ধরে চলবে এই কনফারেন্স। ৩ দিন শেষে চতুর্থ দিন অর্থাৎ শুক্রবার সকাল ৭টা থেকে অতিথিদের জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হবে। আল্লামা সাঈদী বলেন, অনুষ্ঠান সূচি পড়ার পর আমার তো চোখে পানি চলে আসলো। বৃহস্পতিবার রাত্রে সকালের অপেক্ষা করে না ঘুমিয়ে গোসল করে নতুন জামা কাপড় পরে সারা রাত তাওয়াফ করেছি, নামাজ পড়েছি আর সকালের অপেক্ষা করেছি। ফজরের নামাজের পরেই আর্মি এসে ঘিরে ফেলে পবিত্র কাবা শরীফ। যারা ভেতরে তাওয়াফ করছিল তারা বেরিয়ে গেল। মাতাফের কিছু জায়গা আটকে দেওয়া হলো অতিথিদের জন্য। প্লেনে ওঠার মতো বিশাল সিঁড়ি এসে হাজির হয়ে গেল। আমি তো সারা রাত ধরেই তৈরি, আমার চিন্তা আমি সবার আগে উঠব, কিন্তু পারলাম না। তৎকালীন আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার আব্দুল কাইয়ুম উঠে পড়লেন আগে। ২ নম্বরে উঠে পড়লেন রাশিয়া আফগান যুদ্ধের নেতৃত্ব দানকারী আব্দুর রব সাইয়াদ আর রাসুল। ৩ নম্বরে আল্লাহ তার এই গোলামকে চান্স করে দিলেন। আল্লামা সাঈদী আরও বলেন, তখন তো আর কাবা একদিকে নেই, চারদিকে কাবা। চারদিকে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর ঘরের মাঝখানে সেজদায় পড়ে গেলাম। প্রায় আধা ঘন্টা ধরে জনমের মতো কান্না, যা মনে আসলো বলতে থাকলাম। এরপর হঠাৎ আল্লামা সাঈদীর মাথায় চিন্তা আসলো, বাইরে তো আরও অনেক অতিথি দাঁড়িয়ে আছে, ভেতরে একেবারে ২০-২২ জনের বেশি জায়গা হয় না। তাই তিনি বেরিয়ে আসার চিন্তা করেন। বের হবার সময় তিনি দেখতে পান কাবা শরীফের মধ্যে দেয়ালের গায়ে লেখা অসংখ্য কোরআনের আয়াত। এক পর্যায়ে তিনি বেরিয়ে এসে অন্যদেরকে ঢোকার সুযোগ করে দেন। এভাবেই শেষ হয় আল্লামা সাঈদীর কাবা শরীফের মধ্যে প্রবেশ অভিযান। তবে শুধু কাবা শরীফ নয়, আল্লামা সাঈদী হজ, ওমরা, কোরআনের তাফসির, মাহফিল, সেমিনার, সিম্পোজিয়াম ও বিদেশি বাঙালি কমিউনিটির সম্মেলনে আমন্ত্রিত হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে কয়েকবার করে সফর করেছেন। এসব সফরে তিনি বিভিন্ন দেশের
রাষ্ট্রীয় অতিথি হয়েও আমন্ত্রিত হয়েছেন। 1978 সালে তিনি ইসলামিক মিশন অব ব্রিটেনের দাওয়াতে ইংল্যান্ড বার্মিংহাম গ্রেট হলে আন্তর্জাতিক সিরাত মাহফিলে ইসলামী পুনর্জাগরণ আন্দোলন ও বর্তমান পৃথিবী বিষয়ের উপর 90 মিনিট বক্তব্য রাখেন। সেখানে বিশ্ব ইসলামী চিন্তাবিদদের মধ্যে মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর উপস্থিত ছিলেন। তার আলোচনায় তিনি মুগ্ধ হয়ে তাকে মদিনা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানালে আল্লামা সাঈদী মদিনা সফর করেন। সমগ্র সৌদি আরবের বিভিন্ন স্থানে তিনি কুরআনের তাফসির পেশ করেছেন। দুবাইতে তিনি দুবাইয়ের শাসক ও প্রধানমন্ত্রী রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে দুবাই ঈদগাহ ময়দানে কুরআনের তাফসির পেশ করেছেন। ইউনাইটেড আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল হোলি কুরআন অ্যাওয়ার্ড অর্গানাইজেশনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে 3 বার যোগ দিয়েছেন। 1987 সালে আল্লামা সাঈদী ইসলামিক কাউন্সিল অফ আমেরিকা, ইসলামিক সার্কেল অফ আমেরিকার যৌথ আমন্ত্রণে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে সফর করেন এবং কুরআনের তাফসির পেশ করেন এবং বেশ কয়েকটি সেমিনারে অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন। আমেরিকা সফরকালে ভয়েস অফ আমেরিকা থেকে তার সাক্ষাৎকার প্রচারিত হয়। 1987 সালে তিনি টরন্টো ইউনিভার্সিটি, কানাডাতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মুসলিম অ্যালাইনে অংশগ্রহণ করেন। একই বছর তিনি দ্য ইসলামিক সোসাইটি অফ ইউরোপের আমন্ত্রণে ইতালি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ সফর করেন এবং কুরআনের তাফসির পেশ করেন এবং বেশ কয়েকটি সেমিনারে অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 1988 সালে তিনি পাকিস্তানের কয়েকটি প্রদেশে 11টি মাহফিলে কুরআনের তাফসির পেশ করেন। একই বছর আল্লামা সাঈদী কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে কুয়েত সফর করেন এবং 5টি সেমিনারে অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 1988 সালে তিনি ইসলামিক কালচারাল সেন্টারের আমন্ত্রণে ফ্রান্স সফর করে বিভিন্ন মাহফিলে কুরআনের তাফসির পেশ করেন। একই বছর তিনি দাওয়াতুল ইসলাম ইউকে অ্যান্ড আয়ারের আমন্ত্রণে গ্রেট ব্রিটেন সফর করে বিভিন্ন মাহফিলে কুরআনের তাফসির পেশ করেন। 1989 সালে তিনি ইয়াং মুসলিম অর্গানাইজেশন, ইসলামিক ফোরাম ও দাওয়াতুল ইসলাম ব্রিটেনের আমন্ত্রণে ইংল্যান্ড, ফ্রান্স ও নেদারল্যান্ড সফর করে বিভিন্ন মাহফিলে কুরআনের তাফসির পেশ করেন। এভাবে তিনি বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সফর করেছেন। আল্লামা সাঈদী প্রতি বছর রমজানে কাবাঘর তাওয়াফ করতেন, কিন্তু 2010 সালে আল্লামা সাঈদীকে আটকে দেন হাসিনা। পরে আদালতে মামলা লড়ে তিনি পুনরায় সৌদি আরবে ভ্রমণের অনুমতি পান। সে বছর দেশে ফিরে আসার পরে 2010 সালের জুন মাসের 29 তারিখ আওয়ামী লীগ সরকার আল্লামা সাঈদীকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের হাস্যকর এক মামলায় আসরের নামাজের পূর্বে ঢাকার শহীদ বাগস্থ তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করে। এরপর একে একে আল্লামা সাঈদীর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার 14টি মিথ্যা মামলা দায়ের করে। সেই থেকে আল্লামা সাঈদী আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আটকে ছিলেন। সব মিলিয়ে এখন পর্যন্ত সৌদি সরকারের আমন্ত্রণে কাবা শরীফে প্রবেশ করা এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি আল্লামা সাঈদী হুজুর। আল্লাহ তাআলা আমাদের কোরআনের পাখিকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করুন, আমিন। আপনি কমেন্ট বক্সে একবার হলেও আমিন লিখুন। আল্লামা সাঈদীকে ভালোবাসলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন।